নোয়াখালীতে ছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে চালক, কুমিল্লায় একজনের মৃত্যুদণ্ড। বর্ষায় বিভিন্ন স্থানে বাড়ছে নদী ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ নানা স্থাপনা। খুলনায় বাড়ছে হামের প্রকোপ, 4 মাসে 33 জনের প্রাণহানি, আক্রান্ত 8,000। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে 7ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় অভিযুক্ত সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গতকাল উপজেলার চারবাটা এলাকা শিক্ষিকার বাসায় প্রাইভেট পড়তে যান ওই ছাত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিক্ষিকার বাবা সিএনজি চালক কামাল উদ্দিন জোরপূর্বক ধর্ষণ করে তাকে। পরে বিষয়টি কাউকে না জানাতে 500 টাকা দিয়ে ভয়ভীতিও দেখায়। কিন্তু ওই ছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। এরপর এলাকাবাসী অভিযুক্ত কামালকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এদিকে কুমিল্লা সদর দক্ষিণে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন ও বিক্ষোভ হয়েছে। সকালে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসের হাদি চত্বরে বিক্ষোভ করেন সাধারণ ছাত্রীরা। জানান, বুধবার রাতে বিজয় 24 হলের ওয়াশরুমের ভেন্টিলেটর থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে ক্যান্টিন বয় ইমামকে আটক করে পুলিশে দেয় তারা। হল প্রভোস্ট জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের কাছে দেওয়া হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এরকম তো চলতেই থাকবে। আজকে শুধু এই কাহিনী শুধু এইরকম না, তাহলে মেয়েদের সেফটিটা কোথায়? মেয়েরা তো এখন ট্রমাটাইজড হয়ে যাচ্ছে এইসব নিয়ে। এই জুলাই মাসে এসে সেফ এক্সিট দিতেছেন, আপনারা একটা জিনিস জাস্ট প্রিভেন্ট করতে পারেন না মানুষদের, তাহলে আপনি এখানে কি করছেন? প্রশাসন কি করছেন? জবাব চাই। সবাই ক্লাস বর্জন করেছি এবং সব প্রশাসনিক কাজ বন্ধ আছে এবং এর সঠিক একটি বিচার না হওয়া পর্যন্ত আমরা আসলে কেউ ক্লাসে বসবো না এবং সকল কার্যক্রম থেকে আমরা বিরত থাকবো। সবকিছুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিছি, হলের গেটে তালা দিছি এবং প্রশাসনিক ভবনেও তালা দিছি, এবং যতদিন না পর্যন্ত এটার উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয় ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করছি। আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য, যেটা আমরা প্রশাসনকে আমরা হস্তান্তর করব এবং সেটার বেসিসে প্রশাসন ইন্টারনালি ব্যবস্থা নেবেন। যশোরে হত্যাসহ 14 মামলার এক আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গতরাতে শহরের ফুলতলা মোড়ে জিতুকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। এরপর ঢাকায় আনার পথে মারা যান তিনি। এই ঘটনায় সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্ষায় দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন, ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বেশ কিছু স্থাপনা। যমুনা নদীর পূর্ব তীররক্ষা বাঁধের টাঙ্গাইলের শাখারিয়া এলাকাতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের 100 মিটার অংশ। পাকা সড়কেও দেখা দিয়েছে ফাটল। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকা। চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রামের চিলমারির কাঁচকোলে 3 দফায় ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধ। নদীর পাড়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। দর্শক, নদী ভাঙনের খবর জানবো। কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ আমার সাথে যুক্ত আছেন। সিরাজ, কি অবস্থা কুড়িগ্রামে? নদী ভাঙনের চিত্র এখন কেমন দেখতে পাচ্ছেন? বর্ষার শুরু থেকেই কুড়িগ্রামে নদী ভাঙন শুরু হয়, এটা একেবারে চিরাচরিত নিয়ম। কিন্তু এই যে গেল কয়েকদিনে, অর্থাৎ 1.5 সপ্তাহে 3 থেকে 4 বার পানি বাড়ছে আবার কমছে, এতে আবার এই ভাঙনের তীব্রতা বেড়ে গেছে।
চলমান 38টি পয়েন্টে ভাঙন রয়েছে। এই যে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার নদীর এই 4টা নদীর 38টি পয়েন্টে ভাঙছে। তার মধ্যে 20 থেকে 22টি পয়েন্টে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমি আসলে যে জিনিসটি দেখাতে চাই, আমি যে কারণে এই জায়গায় এসেছি, আমি এসেছি ধরলার পাড়ে। ঠিক আমার পিছনে দেখবেন যে এখানে কয়েক হাজার জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ এখানে নষ্ট হচ্ছে, অর্থাৎ পানিতে ডুবে গেছে। এই জিও ব্যাগগুলো আসলে অকেজো হয়ে গেছে। আমরা ঠিক এবারে যতগুলো এলাকায় গিয়েছি, ঠিক যখন আমরা ভাঙন এলাকায় যাই তখন সেসব মানুষের যে অভিযোগ থাকে যে যেখানে আসলে বেশি জিও ব্যাগ দরকার, বরাদ্দ দরকার, সেখানে অল্প পরিমাণ জিও ব্যাগ বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড, ফলে সেখানকার ভাঙন ঠেকানো সম্ভব হয় না। আর তার চেয়ে বেশি অভিযোগ আমরা সবখানে যেটা শুনি সেটা হচ্ছে যে আসলে তারা বারবার যোগাযোগ করেও এদিকে বাড়িঘর ভেসে যাচ্ছে, আবাদি জমি ভেসে যাচ্ছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ভেসে যাচ্ছে, কিন্তু আসলে জিও ব্যাগ বরাদ্দ তারা পায় না। কিন্তু একই সাথে আমরা এই অভিযোগগুলো প্রায় পাই যে আসলে এভাবে নদীতে ঠিক চরের মাঝখানে হাজার হাজার জিও ব্যাগ কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। আমরা একই অভিযোগ পেয়েছিলাম ভ্রুঙ্গামারীর আন্দারিঝার ইউনিয়নের চর ধাউরার কুটির ভাঙন এলাকায় গিয়ে আমরা অভিযোগ পেয়েছিলাম। তারা যেটা বলছিল কয়েক হাজার জিও ব্যাগ দুধকুমরে এভাবে নষ্ট হয়ে পচে গিয়েছিল। একই অভিযোগ আমরা পেয়েছিলাম নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের আহ, আহ, ঠিক দুধকুমরের পূর্ব পাড়ে। তো সেখানেও কয়েক হাজার জিও ব্যাগ এভাবে পানির নিচে পড়ে আছে। আসলে সেগুলো কি অবস্থায় আছে সেগুলো স্থানীয়রাও বলতে পারছে না। আমরা এই বিষয়টি নিয়ে এর আগেও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম যে এখানে আসলে সরকারের যে কোটি টাকা খরচের এইসব জিও ব্যাগ তারা নষ্ট করে ফেলছে। অন্যদিকে আসলে ভাঙন রোধে জিও ব্যাগের স্বল্পতা দেখানো হয় সবসময়। আহ, ঠিক কথাটা এভাবেই বলা যায়, একদিকে ভাঙন এলাকায় জিও ব্যাগের জন্য হাহাকার, কিন্তু অন্যদিকে কিন্তু এই নষ্ট করা হচ্ছে, ঠিক অবহেলায় নষ্ট করা হচ্ছে লাখ লাখ টাকার বা কোটি টাকার এইসব জিও ব্যাগ। তো পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আসলে এই শুকনো মৌসুমে এইসব কাজ শুরু করা হয়েছে, কিন্তু বর্ষা মৌসুমে আসার আগে এগুলোর এখান থেকে সরানোর সুযোগ হয়নি, ফলে এই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই অভিযোগগুলো কিন্তু আমরা সব সময় পাই। আজকে আমরা যে জায়গাগুলোতে গিয়েছিলাম, আজকে আমরা তিস্তার পাড়ে গিয়েছিলাম, তিস্তার দুই ধারে ভাঙছে। আমরা এর আগে ব্রহ্মপুত্রের পাড়ে ছিলাম, সেখানেও ভাঙছে, দুধকুমর ভাঙছে, সবকিছু মিলিয়ে 38টি পয়েন্টে ভাঙছে, যেটা আমরা বলছিলাম। এর মধ্যে আবার নতুন করে পানি বাড়ার একটা খবর রয়েছে। যদি আবারও পানি বাড়ে, এই ভাঙন কিন্তু আরো বাড়বে। ইসরাত। ধন্যবাদ আপনাকে। গোলাম মওলা সিরাজ আমাদের সাথে যুক্ত ছিলেন কুড়িগ্রাম এলাকা থেকে। এবারের বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির 12,000ই হয়েছে বাঁশখালীতে। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই নিম্নবিত্ত। উপকূলীয় এলাকায় এসব মানুষ এখন মানবেতর দিন কাটাচ্ছেন, যাদের দ্রুত প্রয়োজন টেকসই পুনর্বাসন। ঘুরে এসে জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। বানের পানিতে ধসে পড়েছে বাঁশখালী কাথারিয়া দক্ষিণ বাগমারা এলাকার আব্দুল গফুরের মাটির ঘর। কয়েকটি খুঁটি আর প্লাস্টিক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গেল 14 দিন ধরে এখানে থাকছে তার পরিবার। কিভাবে ঘরটি মেরামত করবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই এই কৃষকের। আমার মাথা গুজার কিছু টাই নেই, এখন কি করবো মাথায় খেলছে না। মোহাম্মদ ইউনুসের বসতঘরের অবস্থা আরো ভয়াবহ। পেছনের অংশ ধসে মিশে গেছে মাটিতে। বৃদ্ধা মা আর স্ত্রী সন্তান সহ 7 সদস্য নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই, তাই সামনের অংশে বসেই মানবেতর দিন কাটছে এই দিনমজুরের পরিবারের। ছেলে মেয়ে 6 জন এবং নিজের স্ত্রী, আমি, আমার মা, 7 জন। কোথায় যাব জানি না, কিন্তু ঘর ভাঙে পড়ে গেছে বন্যার পানি। একই অবস্থা এলাকার সব মাটির ঘরের। বন্যায় বুক সমান পানিতে তলিয়ে যাওয়ায় সব ঘর ধসে পড়েছে। প্রশাসনের তথ্য মতে পুরো বাঁশখালীতে এমন ঘরের সংখ্যা প্রায় 12,000। এইসব ঘরে সর্বনিম্ন 30,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। এখন আপনার শুকনা কানা লাগবে না, এখন আমাদের 4টা ছেলে মেয়ে লইয়ের কষ্ট আছি, একটা ঘর ব্যবস্থা করে দিলে বেশি উপকার হবে। ভাই আমার একটা ঘর অনেক প্রয়োজন, ভাই আমার কোনো ঘর নাই। সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত মিলে প্রায় 12,000-এর মতো মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষগুলোর আবাসনটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক যারা দাতা সংস্থা রয়েছে বা আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছি। বুধবার বাঁশখালীতে পরিদর্শনে যান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর শীর্ষ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করার কথা জানান সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান। I wanted to see with my own eyes so that when I go back to Dhaka, I am able to explain to our partners and our donors the needs here
after this initial visit, my team will also come here and do a broader needs assessment so that we can understand with more clarity what exactly do we need in order to get the families on a road to recovery. জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় চট্টগ্রামে মোট 15,228টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে 13,459টি মাটির ঘর। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বান্দরবানে বন্যার পানি কমে যাওয়ায় প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেক মানুষ। ভেঙে পড়া ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পুনর্বাসন কার্যক্রম শুরু না হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বান্দরবান থেকে ইয়াসিনুল হাকিমের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বন্যার পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় এখন এমন বিধ্বস্ত ঘরবাড়ি, কাদায় ঢেকে থাকা বসতভিটা কিংবা বন্যার রেখে যাওয়া অসংখ্য ক্ষতচিহ্ন। অনেকের ঘর এখনো বসবাসের অনুপযোগী থাকায় তাদের দিন কাটছে মানবেতর অবস্থায়। মধ্যমপাড়া, বরিশালপাড়া, ইসলামপুর, শেরেবাংলানগর, আর্মিপাড়া, কুহালং সহ বিভিন্ন এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অধিকাংশই স্বল্প আয়ের মানুষ। তারা বলছেন নতুন করে ঘর নির্মাণের সামর্থ্যটুকু নেই তাদের। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে তারা এখন দিশেহারা। একটা চৌকি নিয়ে টাম্পোটাকে আমরা বসবাস করতেছি আর মহিলা হজন ফুরে গেছে, আমরা বাসাতে থাকতে পারতেছি না। আপনারা যদি সরকার যদি সাহায্য যদি করে আমরা কি এখানে থাকতে পারবো? বাসায় থাকতে পারি না, পরিষ্কার করে নিয়ে রয়েছি, সব ঘর বাড়ি সব ভেঙে গেছে। সরকার যদি আমাদের কিছু টাকা পয়সা দেয় ঘর বাড়ি মেরামত করার জন্য তাহলে খুশি হব। প্রতীক্ষা করে এবং বেড়ে তারা থাকতে বিরাট অসুবিধা হচ্ছে। এখন যদি আমাদেরকে কোনো সহযোগিতা না করে তাহলে আমাদের থাকার কোনো এখানে উচিত না। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 12,500। ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজও শেষ হয়েছে, তবে এখনো শুরু করা যায়নি পুনর্বাসন কার্যক্রম। জেলা প্রশাসন থেকে এখনো পুনর্বাসনের কোনো কার্যক্রম শুরু করা হয়নি, তবে যার যার ডিপার্টমেন্টে করতেছে। পৌরসভার মতো করতেছে, জেলা পরিষদ ট্রাইং হাইলি, আর এনজিও গুলি করছে। শুধু বসত ঘরই নয়, বানে সব হারিয়ে হাজারো পরিবারকে ঘিরে আছে নানামুখী কষ্ট। তাই পুনর্বাসন কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এসব মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 24 ঘন্টায় হাম উপসর্গে দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 1014 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গেল 15 মার্চের পর থেকে পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন 710 জন। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 15,007 জন। আর হাম আক্রান্ত সন্দেহে চিকিৎসা নিয়েছেন 1,21,200 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 1,03,863 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 1,188 জন। দর্শক, হাম পরিস্থিতির আপডেট জানবো। কুমিল্লায় যেতে চাই, সহকর্মী জাহিদুর রহমান আমার সাথে যুক্ত আছেন। জাহিদ, কুমিল্লার হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন? আসলে এটা দিন দিন কমের দিকেই ছিল, কিন্তু জুলাই মাসে বেশ উদ্বেগজনক এবং ইতিমধ্যেই এই চলতি মাসেই 3 জন শিশু হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এটা আমরা পরিসংখ্যানে দেখেছি এবং আজকে পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার যে হাসপাতালগুলো সেখানে কিন্তু আমরা দেখেছি যে 55 জন রোগী ভর্তি রয়েছে। তবে এর বাইরে গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে নতুন করে 19 জন রোগী ভর্তি হয়েছে এবং 21 জন শিশু যারা আক্রান্ত তারা ছাড়পত্র নিয়ে কিন্তু তারা বাড়িতে চলে গেছেন। তবে এক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আসার পর আমরা একটা বিষয় আমাদের নজরে এসেছে যে এখানে যারা ভর্তি হচ্ছেন অধিকাংশই দেখা যাচ্ছে যে আপনার তারা হামের টিকা পাননি, আবার কেউ নেননি, এই ধরনের বিষয়টাও কিন্তু আমাদের নজরে এসেছে। তো আমরা এই বিষয়টা নিয়ে চিকিৎসকের সাথে যখন কথা বললাম, এখানকার শিশু বিভাগের যিনি বিভাগীয় প্রধান প্রফেসর মিয়া মঞ্জুর আহমেদ, তিনি আমাকে জানিয়েছেন যে আমরা এইখানে যারা শিশু শেষ সময় এসে ভর্তি হচ্ছেন বা যাদের হাম উপসর্গ তারা আসার পর আমরা একটা বিষয় দেখছি যে তারা হামের টিকা অনেকে গিয়েছেন, কেউ পাননি, আবার অনেকেই নেননি।
এতে করে কিন্তু উপসর্গগুলো বেড়ে যাচ্ছে এবং টিকা না পাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে সংক্রমণ এবং জটিল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কখনো কখনো এই শিশুরাই কিন্তু মৃত্যুবরণ করছে এবং এই চলতি মাসেই কিন্তু ইতিমধ্যে 3 জন শিশু আক্রান্ত হয়ে মারা গেছেন, যেটা এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা তথ্য জানতে পেরেছি। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে ইতিমধ্যেই জেলায় যে 17টি উপজেলা এবং নবগঠিত যে বাঙ্গরম সেটি সহ 18টি উপজেলায় ইতিমধ্যেই 55 বিভাগ শিশুকে কিন্তু হাম টিকার আওতায় আনা হয়েছে। বিচ্ছিন্নভাবে কিন্তু অনেকে এখনও সেই টিকার আওতার বাইরে রয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আক্রান্ত হচ্ছেন কুমিল্লা জেলার 3টি উপজেলা মুরাদনগর, দেবিদ্বার এবং চান্দিনা, সেসব এলাকায় কিন্তু আক্রান্তের সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে। সেই এলাকাগুলোতেও কিন্তু সিভিল সার্জন যেটা বলছেন যে স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স বা ক্লিনিক সেখানে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে যেন টিকাটা অন্তত নেন। এবং অনেক বাবা মাই কিন্তু বা যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু বেশ উদাসীন টিকা নেওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সেই জায়গায় যেন উদাসীনতা পরিহার করে তারা যেন টিকার আওতায় আনা হয় সেটা কিন্তু সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তবে এক্ষেত্রে আমরা যারা হাসপাতালে রোগী রয়েছে, আমরা স্বজন রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে আমরা এখানে আসার পর তাদেরকে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য যে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু হাসপাতাল থেকে এখানে যারা ভর্তিকৃত শিশু রয়েছে তাদেরকে কিন্তু টিকা দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টা নিয়ে এখানকার যিনি বিভাগীয় তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বহির্বিভাগে যারা রয়েছেন শুধুমাত্র আউটডোরে টিকাটা দেওয়া হয়, কিন্তু অভ্যন্তরীণ যারা ভর্তি হচ্ছেন তাদেরকে হাসপাতাল থেকে যেই সেবাটা দেওয়া দরকার আমরা কিন্তু সেটা দিচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে শিশুদের যে নিউমোনিয়া রোগেও আক্রান্ত রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আপনার নেবুলাইজার মেশিন যেটা সেটার মাধ্যমে কিন্তু আওতায় আনা হচ্ছে, চিকিৎসা আওতায় আনা হচ্ছে এবং হাসপাতাল থেকে সরকারি যে ওষুধ সেটা কিন্তু যথাযথভাবে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে বলা যায় যে কুমিল্লার যে হামের পরিস্থিতি সেটা কিন্তু গত চলতি মাসে 3 জন শিশু মৃত্যুবরণ করায় অন্যান্য যারা অভিভাবক রয়েছেন এবং এখানে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে আমরা আমাদের যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ ইশরাত। জি, ধন্যবাদ আপনাকে জাহিদ। সহকর্মী জাহিদুর রহমান যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত 4 মাসে 8,000-এর বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, প্রাণ হারিয়েছে 33 জন। চিকিৎসকদের মতে সময় মতো টিকা না নেওয়াই এই পরিস্থিতির অন্যতম কারণ। তাই দ্রুত টিকাদান ও সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজরের রিপোর্ট। আমার বাচ্চাটা শেষ হয়ে গেল, আমার মা। মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী হাসপাতালের পরিবেশ। 11 মাসের শিশু হাওয়াকে নিয়ে গত 27 জুন খুলনা মেডিকেলে এসেছিলেন মা জোনাকি বেগম। 25 দিন পর হাম উপসর্গে প্রাণ গেল শিশুটির। তারা বলতেছে হাম হইছে, কারণ হামলি বারান দিয়েছে, হামে বাড়ে পাঠাই দিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা। গড়ে প্রতিদিনই ভর্তি 30 জন শিশু। গত 4 মাসে শুধু খুলনা মেডিকেলেই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন অন্তত 1000-এর বেশি রোগী। এখন পর্যন্ত মারা গেছেন 16 জন। শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া ধরা পড়ছে, হাম হয়ে নিউমোনিয়া হচ্ছে। অনেক কাশি ছিল, কাশতে কাশতে মানে দম নিতে কষ্ট হতো, তারপর থেকে এখানে আসছে। জ্বর 100 থেকে 104 হয়ে যায়, ডোজ ব্যবহার করি, যখন তখন দেওয়ার পরে জ্বর ছাইড়ে যায়, আবার জ্বর। শুধু খুলনাই নয়, বিভাগের অন্য জেলাগুলোর অবস্থাও উদ্বেগজনক। হাম হয়েছে এবং তার 2টা টিকার হিস্ট্রি আছে, এটা নাই। টিকা না দেওয়া একটা বিরাট বড় ফ্যাক্টর এবং টিকা দেওয়া হয়নি অনেক দিন ধরে, এটা বড় ফ্যাক্টর। তার সাথে বুকের দুধ না খাওয়া একটা বড় ফ্যাক্টর, কারণ গুড নিউট্রিশন তো বুকের দুধ থেকেই আসবে, আর আনহাইজেনিক কন্ডিশন। স্বাস্থ্য বিভাগের তথ্যে এবছর সবশেষ হাম টিকাদান কর্মসূচিতে খুলনা বিভাগের প্রায় 16 লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। 6 বছর ধরে চলছে ঢাকা শরীয়তপুর সড়ক প্রকল্পের কাজ। শেষ হয়েছে 2 দফায় বাড়ানো মেয়াদও, কিন্তু কাজের অগ্রগতি এখন পর্যন্ত 72%। ফলে নানা ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী এই সড়কের যাত্রী চালকদের। সড়কের অনেক জায়গা জুড়ে খানাখন্দ, কোথাও আবার গর্তে জমেছে হাঁটু সমান পানি। এই বেহাল চিত্র ঢাকা শরীয়তপুর সড়কের শরীয়তপুর থেকে নাওডোবা পর্যন্ত 27 কিলোমিটার অংশের। যদিও চলছে এই সড়ক উন্নয়নের কাজ, কিন্তু ধীরগতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা আর সড়ক ও জনপথ বিভাগের গাফলতিতে যে প্রকল্পের কাজ চলছে 6 বছর ধরে, সাথে আছে জমি অধিগ্রহণ জটিলতাও। বিয়ারিং ভাঙে, পাতির হ্যাঙ্গার ভেঙে যায়, পাতি সেট ভেঙে যায়, সব কিছুই তো ভাঙে। প্রাইভেট কার নিয়ে তো যাওয়াটা একদম হয়ে যায়, নিচে বাইজে যাবে,
অনেক জায়গায় গত আছে, বোঝা যায় না পানির জন্য। 2 দিন 3 দিন মনে করেন গাড়িটা আমাদের সার্ভিসিং এর কাজ বাজে জায়গা, মিস্ত্রির কাজ 2-3 দিনের মধ্যে আমরা ছাড়তে পারে না। তো আমি 2-3 দিন বসা থাকলে আমি কোথা থেকে খাবো কোন? শুষ্ক মৌসুমে ভোগান্তি তো আছেই, বর্ষা এলে বাড়ে কয়েক গুণ, যা থেকে মুক্তি চান সড়কে চলাচলকারীরা। অ্যাক্সিডেন্ট হইতেছে, তারপরে একটা গাড়ি আরেকটা গাড়ি কাটিয়ে পড়িয়া যায়। যাতায়াত তো প্রচুর সমস্যা, যে পানি বেজে থাকে, একটা গাড়ি এখান থেকে ধরতে পারে আরেকখান থেকে ব্যাহত যায়, খুব ঝুঁকিপূর্ণ। আর এটার একটা স্থায়ী সমাধান আমাদের খুব দ্রুতই দেওয়া উচিত। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় মন্ত্রণালয় এবার তৃতীয় দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সওজ। আর দ্রুত ভূমি জটিলতা শেষ করার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের এই প্রকল্পের মেয়াদ 1 বছর বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। এটি 27শে জুন পর্যন্ত বৃদ্ধি পাবে। তো এর মধ্যে আমাদের এই 3 নম্বর প্যাকেজের যে বাকি কাজগুলো আমরা শেষ করতে পারবো। ল্যান্ড অ্যাকুইজিশন আসলে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন কোনো কাজ না। আসলে এখানে আপনার সময় লাগে, এটা নেচারটা এরকম যে আপনার কিছুদিন সময় তো লাগে। 2 দফা বাড়ানোর পর 1582 কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ শেষ হয় 30 জুন। এই সময়ের মধ্যে কাজের অগ্রগতি 72%। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি রয়েছে জামালপুরে। সে বিষয়ে আরো খবর জানবো। আনোয়ার হোসেন মিন্টু আমার সাথে যুক্ত আছেন। মিন্টু, এই পদযাত্রায় নেতৃত্ব কারা দিচ্ছেন, কারা কারা উপস্থিত আছেন জানাবেন। হ্যাঁ, এর সাথে আপনি জানেন সারা দেশে কিন্তু এই এনসিপির যে পদযাত্রা তা কিন্তু চলছে। সেই ধারাবাহিকতায় আজ কিন্তু জামালপুরে তারা নেতৃবৃন্দ এসেছেন। ঢাকা থেকে এনসিপির যারা নেতৃবৃন্দ এসেছেন, তারা দেশ গড়তে জুলাই জাগরণ যে পদযাত্রা 2026 এই কর্মসূচির অংশ হিসাবে জামালপুরের যে পদযাত্রা এবং সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর কিছুক্ষণ পরেই এই জামালপুর শহরের যে দয়ময়ী মোড় আছে, সেই মোড় থেকে পদযাত্রাটি তারা শুরু করবেন এবং শুরু করার পর তারা কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এইটা জামালপুরের ফৌজদারি মোড়, এই মোড় যে আপনি মঞ্চটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে মঞ্চ তৈরি হয়েছে এবং জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এনসিপির যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অলরেডি চলে এসেছেন এবং স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব থেকে শুরু করে স্থানীয় প্রশাসন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন তারা কিন্তু সবাই প্রস্তুত আছেন। একটি কিছুক্ষণের মধ্যেই দয়ময়ী মোড় থেকে এনসিপির যারা নেতৃবৃন্দ এসেছেন, আমাদের জানা মতে দলীয় সূত্রে যা জানা গেছে যে এনসিপির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির যে কেন্দ্রীয় সদস্য সচিব আছে আক্তার হোসেন সহ কেন্দ্রীয় এবং যারা স্থানীয় জেলা এবং উপজেলা লেভেলের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু কিছুক্ষণ পরেই এই পদযাত্রা নিয়ে এই মঞ্চে আসবেন এবং এই মঞ্চ থেকেই তারা কিন্তু তারা জাতির উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে কিন্তু তারা বক্তব্য দিবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এনসিপির যে সমর্থক নেতাকর্মী তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে। আর সমাবেশে যারা বক্তব্য রাখবেন তারা বলেছেন যে এনসিপির নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তারা সমাবেশে জুলাই গণ আন্দোলনের যে চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, কর্মসংস্থান, সুশাসন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার যে বিভিন্ন দাবি দেওয়া আছে, সেই সমস্ত দাবি দেওয়া কিন্তু তারা আজকে এই মঞ্চ থেকে, এই সমাবেশ থেকে তারা তুলে ধরবেন, এমনটি কিন্তু জানিয়েছে আমাদের এই জামালপুর জেলার যে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু আমাদেরকে তেমনটি জানিয়েছেন। আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেমনটি জানিয়েছেন যে এই জেলার এবং এই জামালপুর জেলার 7টি উপজেলা রয়েছে। এই জামালপুর জেলার সদর ছাড়াও 7টি উপজেলা থেকে তারা কিন্তু বিপুল সংখ্যক নেতা কর্মী কিন্তু এই পদযাত্রায় অংশ নেবেন এবং এই সমাবেশে যোগ দেবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে মিন্টু। সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে। এবার 1 মিনিটে দেশের আরো কিছু খবর জানাবো। চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন লেগে একজনের মৃত্যু, মালামাল পুড়ে ক্ষতি অন্তত 7 লাখ টাকা। গোপালগঞ্জে আইনজীবীর মাথা ফাটানোর প্রতিবাদ, বিচারকের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান বক্তারা। ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে, প্রশাসনের কাছে দেয়া হয় স্মারকলিপি।
ভোলায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি, বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। এবং রাজবাড়ীতে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষমেলা। উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক। দর্শক, এই ছিল দেশ 24। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।